অয়ন মেঘলার কাঁধের ওপর থেকে শাড়ির আঁচলটা আলতো করে সরিয়ে দিল। তাদের নিঃশ্বাসের গতি বাড়ছিল, আর হাতের আঙুলগুলো একে অপরের পিঠে গভীর ভালোবাসার দাগ কাটছিল। অয়ন আলতো করে মেঘলার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের দিকে টেনে নিল। তাদের শরীরের এই সান্নিধ্যে কলকাতার বৃষ্টির ঠান্ডা হাওয়াও যেন উষ্ণ হয়ে উঠল, যেখানে শরীর আর মন একাকার হয়ে যাচ্ছিল। রাত তখন গভীর। ঘড়ির কাঁটায় 2:25। বাইরে ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে, আর সেই বৃষ্টির শব্দে চারপাশটা যেন আরও বেশি নিঝুম হয়ে উঠেছে। অয়ন জানালার পাশে দাঁড়িয়ে অন্ধকারের দিকে তাকিয়েছিল। তার হাতে এক কাপ ধোয়া ওঠা কফি, যা থেকে মৃদু সুবাস ছড়িয়ে পড়ছে পুরো ঘরে। অয়ন পেশায় একজন ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার। রাতের এই নিস্তব্ধতাই তার কাজের আসল সময়। কিন্তু আজ কেন জানি কাজে মন বসছিল না। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন তার বুকের ভেতরে কোনো এক পুরনো স্মৃতির কড়া নাড়ছিল। ঠিক তখনই তার ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। একটা অচেনা নাম্বার থেকে নোটিফিকেশন। অয়ন ভ্রুটা কুঁচকে ফোনটা হাতে নিল। স্ক্রিনে ভেসে উঠেছে একটি মেসেজ। জেগে আছো? একটু কথা বলা যাবে? ভীষণ একা লাগছে। অয়ন ভাবল হয়তো কেউ ভুল করে পাঠিয়েছে। সে কোনো উত্তর না দিয়ে ফোনটা টেবিলের ওপরে রেখে দিল। কিন্তু ঠিক 2 মিনিট পরেই আবার ফোনটা কেঁপে উঠল। এবার লেখা, প্লিজ ইগনোর করো না। আজ যদি কারো সাথে কথা বলতে না পারি, আমি হয়তো পাগল হয়ে যাব। মেসেজের ভেতরের আকুলতা অয়নকে কেমন যেন নাড়িয়ে দিল। সে কফির কাপে শেষ চুমুক দিয়ে টাইপ করল, কে আপনি? এত রাতে এই মেসেজের মানে কি? ওপাশ থেকে দ্রুত উত্তর এলো, আমি মেঘলা। নামটা সত্যি নাকি মিথ্যে সেটা আজ না হয় নাই বা বললাম। শুধু এটুকুই শোনো, একটা ভাঙা মন নিয়ে মাঝরাতে বৃষ্টির শব্দ গুনছি। অয়ন মনে মনে একটু হাসল। আজকালকার যুগে এমন অচেনা মানুষের সাথে চ্যাট করা বোকামি। কিন্তু বৃষ্টির এই মাদকতা আর মেঘলার কথায় অদ্ভুত টান তাকে আটকে রাখল। সে লিখল, বৃষ্টির রাতে ভাঙা মনের গল্প শুনতে বেশ ভালোই লাগে। বলুন, কি হয়েছে আপনার? এভাবেই শুরু হলো এক অদ্ভুত কথোপকথন। মেঘলা তার জীবনের এক চরম হতাশার কথা বলতে শুরু করলো। তার পরিবার থেকে তার অমতে একটি বিয়ে ঠিক করা হয়েছে, যেখানে কোনো ভালোবাসা নেই, আছে শুধু সামাজিক মর্যাদা আর ব্যবসার চুক্তি। মেঘলা একজন স্বাধীনচেতা মেয়ে, যে নিজের মতো করে বাঁচতে চায়, অথচ আজ সে নিজের ঘরেই বন্দি। মেঘলার কথাগুলো শুনতে শুনতে অয়নের মনে হলো এই মেয়েটির কণ্ঠের পেছনে একটা তীব্র অভিমান লুকিয়ে আছে। চ্যাট করতে করতে কখন যে ভোরের আলো ফুটে উঠল, তা দুপক্ষের কেউই টের পেল না। সকলের প্রথম আলো যখন অয়নের ঘরের জানালায় এসে পড়ল, তখন মেঘলা শেষ মেসেজটি পাঠালো, ধন্যবাদ অয়ন, আজকের রাতটা আমার জীবন থেকে হারিয়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে দিলে। ভালো থেকো। কোনো বিদায় সম্ভাষণ ছাড়াই চ্যাটটি বন্ধ হয়ে গেল। অয়ন স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তার মনে হতে লাগলো এক রাতেই সে যেন মেঘলার খুব চেনা কেউ হয়ে উঠেছে। পরের কয়েকদিন মেঘলার আর কোনো খোঁজ ছিল না। অয়ন নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু মনের কোণে কোথাও যেন একটা শূন্যতা তৈরি হয়েছিল। প্রতিদিন রাতে কাজ করতে বসে সে অনমনে ফোনের দিকে তাকাতো, যদি কোনো মেসেজ আসে। ঠিক 5 দিন পর আবার সেই মাঝরাতে ফোনটা বেজে উঠল। তবে এবার মেসেজ নয়, সরাসরি কল। অয়ন বুক টিপ টিপ করা অবস্থায় কলটা রিসিভ করলো। ওপাশ থেকে কোনো কথা শোনা যাচ্ছিল না, শুধু একদিকের ভারী নিঃশ্বাসের শব্দ আর ব্যাকগ্রাউন্ডে হালকা কান্নার আওয়াজ। অয়ন নরম গলায় বলল, মেঘলা, তুমি কাঁদছো? ওপাশ থেকে একটা ভাঙা কণ্ঠস্বর ভেসে এলো, আমি আর পারছি না অয়ন। ওরা আগামী পরশুই আমার বিয়ের তারিখ ঠিক করেছে। আমি এখান থেকে পালাতে চাই। অয়ন চমকে উঠল। সে বলল,
পালানো কি সব সমস্যার সমাধান মেঘলা? ভেবে দেখেছো এরপর কি হবে? মেঘলা জেদি গলায় বলল, জানি না কি হবে, কিন্তু যার চোখে আমার জন্য কোনো সম্মান নেই তার সাথে এক ছাদের নিচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। তুমি কি আমাকে একটু সাহায্য করবে? অয়ন সাধারণ একজন মানুষ, কোনো ঝামেলার মধ্যে জড়াতে চায় না, কিন্তু মেঘলার এই অসহায়তার তাকে কেমন যেন দুর্বল করে দিল। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, বলো কি করতে হবে? মেঘলা জানালো, সে পরদিন বিকালে একটা পার্লারে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হবে, আর সেটাই হবে তার পালানোর একমাত্র সুযোগ। অয়নকে শহরের সেন্ট্রাল বাস টার্মিনালে অপেক্ষা করতে হবে। পরিকল্পনা অনুযায়ী পরের দিন বিকেল 4টেয় অয়ন নিজের বাইক নিয়ে বাস টার্মিনালে দাঁড়িয়েছিল। তার বুক দূর দূর কাঁপছিল। যদি মেঘলার বাড়ির লোক ধরে ফেলে, যদি পুলিশ ঝামেলা হয়, হাজারটা চিন্তা তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। ঠিক 4:20 একটা ট্যাক্সি এসে থামলো টার্মিনালের সামনে। ট্যাক্সির দরজা খুলে যে মেয়েটি নামলো তাকে দেখে অয়নের চোখ পলকহীন হয়ে গেল। হালকা নীল রঙের একটা সালোয়ার কামিজ পরা, চোখে হালকা কাজল, আর মুখে একরাশ ক্লান্তি ও ভয়ের ছাপ। মেয়েটির চুলগুলো বাতাসে উড়ছিল। এটাই মেঘলা। মেঘলা এদিক ওদিক তাকিয়ে অয়নকে চিনতে পেরে দ্রুত পায়ে এগিয়ে এলো। তার হাতে মাত্র একটা ছোট হ্যান্ডব্যাগ। অয়নের সামনে এসে সে হাসতে হাসতে বলল, অয়ন, তুমি এসেছো? অয়ন শুধু মাথা নাড়ল। মেঘলার চোখের দিকে তাকিয়ে সে এক অদ্ভুত মায়া অনুভব করল। সে বলল, তাড়াতাড়ি বাইকে ওঠো, এখানে বেশিক্ষণ থাকা নিরাপদ নয়। মেঘলা আর এক মুহূর্ত নষ্ট না করে অয়নের বাইকের পেছনে বসে পড়ল। বাইক যখন স্টার্ট নিয়ে শহরের কোলাহল পেরিয়ে হাইওয়ের দিকে এগোতে লাগলো, তখন মেঘলা ভয়ের চোটে অয়নের কাঁধটা শক্ত করে চেপে ধরল। অয়ন অনুভব করতে পারছিল মেঘলার শরীরের মৃদু কম্পন। হাইওয়ে খোলা হাওয়া তখন মেঘলার চুলগুলোকে উড়িয়ে অয়নের মুখে এনে ফেলছিল। সেই চুলে ছিল এক অদ্ভুত সুবাস, যা অয়নের ভেতরের সমস্ত নার্ভাসনেসকে নিমিষে দূর করে দিল। এক অজানা রোমাঞ্চ আর দায়িত্ববোধ তার বুকটা ভরে উঠল। সে বাইকের গতি বাড়িয়ে দিল। শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অয়নের এক বন্ধুর একটা খালি বাগান বাড়ি ছিল। সেখানে সচরাচর কেউ আসে না। আপাতত মেঘলাকে লুকিয়ে রাখার জন্য সেটাই ছিল সবচেয়ে নিরাপদ জায়গা। সন্ধ্যা নামার মুখে তারা যখন সেই বাগান বাড়িতে পৌঁছালো, চারপাশটা তখন একেবারে নিঝুম। বড় বড় গাছের ছায়ায় ঘেরা পুরো ধাঁচের একতলা বাড়ি। বাইক থেকে নেমে মেঘলা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। অয়ন পকেট থেকে চাবি বের করে সদর দরজা তালাটা খুলল। ঘরের ভেতরে হালকা ধুলোর আস্তরণ বোঝা যাচ্ছে। অনেকদিন চুনকাম বা পরিষ্কার করা হয়নি। অয়ন বলল, জায়গাটা খুব একটা আরামদায়ক নয় মেঘলা, তবে এখানে তোমাকে কেউ খুঁজতে আসবে না। মেঘলা ঘরের এক কোণে ব্যাগটা রেখে অয়নের দিকে তাকালো। তার চোখে তখন কৃতজ্ঞতার জল। সে বলল, আমার কাছে এই ধুলোবালি মাখা ঘরটাই এখন পৃথিবীর সবচেয়ে বড় স্বর্গ অয়ন। অয়ন হাসল এবং বলল, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি একটু বাইরের দোকান থেকে কিছু খাবারের ব্যবস্থা করে আসছি। অয়ন যখন ঘর থেকে বের হতে গেল, মেঘলা পেছন থেকে তার হাতটা চেপে ধরল। তার হাতের স্পর্শে এক অদ্ভুত উষ্ণতা ছিল। মেঘলা ফিসফিস করে বলল, আমাকে একা রেখে যেও না প্লিজ, আমার খুব ভয় করছে। অয়ন মেঘলার চোখের দিকে তাকালো। সেই চোখে বিষাদের পাশাপাশি এক তীব্র অকুলতা ছিল। অয়ন নিজের হাতটা সরিয়ে নিল না, বরং আলতো করে মেঘলার হাতটা নিজের 2 হাতের মুঠোয় নিয়ে বলল, ভয় নেই, আমি কোথাও যাচ্ছি না, আমি পাশেই আছি। সেই রাতে আর বাইরে যাওয়া হলো না। ঘরের ফ্রিজে কিছু শুকনো খাবার আর বিস্কুট ছিল, তাই দিয়েই দুজনে রাতের খাবার সারল। রাতে ঘরের মেঝেতে একটা পুরনো মাদুর পেতে অয়ন বসলো আর মেঘলাকে বিছানায় শুতে বলল। ঘরের জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়ছিল মেঘলার মুখের ওপর।
সে শুয়ে শুয়ে অয়নের দিকে তাকিয়ে রইল। ঘরের পরিবেশটা তখন এক মায়াবী রূপ নিয়েছে। মেঘলা বলল, অয়ন, তুমি আমার জন্য এত কিছু কেন করছো? আমি তো তোমার কেউ নই। অয়ন জানালার বাইরে তাকিয়ে বলল, কিছু সম্পর্কের কোনো নাম থাকে না মেঘলা। শুধু মনে হলো তোমাকে এই পরিস্থিতিতে ছেড়ে দিলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। মেঘলা বিছানা থেকে উঠে এসে অয়নের খুব কাছে বসলো। তাদের মধ্যে দূরত্ব এখন মাত্র কয়েক ইঞ্চির। অয়ন মেঘলার গায়ের সেই চেনা সুবাস আবার পাচ্ছিল। মেঘলা তার মাথাটা আলতো করে অয়নের কাঁধের ওপর রাখলো। অয়নের শরীরটা এক মুহূর্তের জন্য শক্ত হয়ে গেল, কিন্তু পরেক্ষণেই সে নিজেকে শিথিল করে দিল। মেঘলার চুলগুলো তার গাল ছুঁয়ে যাচ্ছিল। এক অদ্ভুত পবিত্র শারীরিক সান্নিধ্য তারা অনুভব করছিল, যেখানে কোনো নোংরামো ছিল না, ছিল শুধু একে অপরের আগলে রাখার এক তীব্র আকাঙ্ক্ষা। মেঘলা ফিসফিস করে বলল, যদি এই রাতটা এখানেই থমকে যেত অয়ন, তবে কতই না ভালো হতো। অয়ন কোনো কথা বলল না, শুধু মেঘলার কাঁধে হাত রেখে তাকে আরো একটু নিজের কাছে টেনে নিল। বাইরের ঝিঝি পোকার ডাক আর চাঁদের আলো সাক্ষী রইল তাদের এই নীরব ভালোবাসার শুরুর। ভোরের প্রথম আলো যখন বাগান বাড়ির ভাঙা জানালার ফাঁক কোলে ঘরের মেঝেতে এসে পড়ল, অয়নের চোখ দুটো তখন হালকা মেলল। সারা রাত সে এক অদ্ভুত ঘোরের মধ্যে কাটিয়েছে। তার কাঁধের ওপর তখনও মেঘলার মাথাটা রাখা ছিল। মেঘলা গভীর ঘুমে আচ্ছন্ন। তার ঠোঁটের কোণে লেগে আছে এক চিলতে শান্তির হাসি। অয়ন খুব সাবধানে, যাতে মেঘলার ঘুম ভেঙে না যায়, নিজের কাঁধটা সরিয়ে নিল। সে উঠে দাঁড়িয়ে জানালার বাইরে তাকালো। সকালের কুয়াশা আর পাখির ডাক চারপাশটাকে এক মায়াবী রূপ দিয়েছে। অয়ন আলতো করে মেঘলার মুখের ওপর এসে পড়া কয়েকটা চুলের গোছা কানের পেছনে গুজে দিল। এই সামান্য শারীরিক সম্পর্কে তার হাতের আঙুলগুলো যেন এক তীব্র বিদ্যুতিক তরঙ্গে কেঁপে উঠল। মেঘলা ঘুমের ঘোরেই একটু নড়ে চড়ে বসলো এবং অয়নের হাতটা খপ করে ধরে নিজের বুকের কাছে টেনে নিল। অয়নের বুকটা ধক করে উঠল। সে মেঘলার এই নিষ্পাপ এবং অকল ভালোবাসার গভীরতা টের পাচ্ছিল। সে বিছানার পাশে হাঁটু গেড়ে বসলো এবং পরম মমতায় মেঘলার কপালে নিজের ঠোঁট দুটো ছোঁয়ালো। একটি দীর্ঘ, উষ্ণ এবং পবিত্র চুম্বন, যা কোনো সীমানা লঙ্ঘন করল না, কিন্তু তাদের দুজনকে এক অদৃশ্য সুতোয় বেঁধে দিল। মেঘলা চোখ মেলল। অয়নকে এত কাছে দেখে তার চোখে কোনো লজ্জা বা ভয় ছিল না, ছিল কেবল এক অদ্ভুত আত্মসমর্পণ। সে দু হাতে অয়নকে গলাটা জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিয়ে আরও কাছে টেনে নিল। তাদের নিঃশ্বাসের উষ্ণতা একে অপরের ত্বকে আছড়ে পড়ছিল, যা সকালের ঠান্ডা আবহাওয়াকে এক লহময় উধাও করে দিল। কিছুক্ষণ পর অয়ন নিজেকে একটু সামলে নিয়ে বলল, মেঘলা, এবার উঠতে হবে। আমাদের আপাতত এখান থেকে বেরোতে হবে। দিনের আলোয় এই জায়গায় বেশিক্ষণ থাকা ঠিক হবে না। তোমার বাড়ির লোক নিশ্চয়ই এতক্ষণে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। মেঘলা অয়নের বুক থেকে মাথা তুলে একটু মন খারাপ করে তাকালো। সে বলল, আমরা কি কোথাও দূরে চলে যেতে পারি না অয়ন, যেখানে এই সমাজ, এই চেনা মানুষগুলোর কেউ থাকবে না? অয়ন হাসল, তার চোখে এক অদ্ভুত পরিপক্কতা। সে বলল, যাব মেঘলা, তবে সবকিছুর একটা সঠিক সময় আছে। আগে আমাদের নিজেদের একটা নিরাপদ আস্তানা খুঁজতে হবে। তারা দ্রুত তৈরি হয়ে নিল। মেঘলা তার ব্যাগটা গুছিয়ে নিল এবং অয়ন বাগান বাড়ির দরজাটা ভালো করে লক করে দিল। বাইক স্টার্ট দিতেই মেঘলা আবার পেছনের সিটে এসে বসলো। তবে এবার আর কোনো দ্বিধা বা দূরত্ব ছিল না। সে অয়নের কোমরটা দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল এবং নিজের গলাটা অয়নের চওড়া পিঠে ঠেকিয়ে দিল। হাইওয়ে থেকে ঠান্ডা হাওয়া তাদের উপর দিয়ে বয়ে যাচ্ছিল, কিন্তু তাদের শরীরের মিলিত ওম
যেন এক অদৃশ্য বর্ম তৈরি করেছিল। অয়ন বাইকের স্পিড মিটারের কাঁটা বাড়িয়ে দিল। তাদের গন্তব্য এখন পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রাম, যেখানে অয়নের এক দূর সম্পর্কের মামার একটা ছোট মাটির বাড়ি খালি পড়ে আছে। পাহাড় আর জঙ্গলে ঘেরা সেই পাহাড়ি রাস্তায় যখন বাইকটা চলতে শুরু করলো, মেঘলার চোখ দুটো আনন্দে চকচক করে উঠল। শহরের সেই দম বন্ধ করা পরিবেশ থেকে মুক্ত হয়ে সে যেন ডানা কাটা পাখির মতন উড়তে চাইছে। অয়ন বাইক চালাতে চালাতেই আয়নায় মেঘলার সেই আনন্দ ঘন মুখটা দেখছিল। তার মনে হচ্ছিল সেই মেয়েটির হাসির জন্য সে পৃথিবীর যে কোনো বিপদের মুখোমুখি হতে প্রস্তুত। দুপুর নাগাদ তারা সেই প্রত্যন্ত গ্রামে পৌঁছালো। চারিদিকে লাল মাটির রাস্তা আর লাল পলাশের জঙ্গল। মামার বাড়িটা গ্রামের একেবারে শেষ প্রান্তে, পাহাড়ের পাদদেশে। বাড়িটা ছোট হলেও বেশ পরিপাটি। সামনে একটা ছোট বারান্দা আর উঠোন। অয়ন বাইকটা থামিয়ে নামলো। গ্রামের এক চেনা কাকু অয়নের আসার খবর পেয়ে আগেই ঘরটা পরিষ্কার করে রেখেছিলেন এবং চাবিটা দরজায় ঝুলিয়ে দিয়ে গিয়েছিলেন। অয়ন দরজা খুলে ভেতরে ঢুকলো। ঘরটা মাটির হলেও বেশ ঠান্ডা এবং আরামদায়ক। একটা কাঠের তক্তপোক আর কোনো একটা মাটির কলসি রাখা। মেঘলা ঘরে ঢুকেই বলল, বাহ, জায়গাটা কি দারুণ অয়ন, এখানে কত শান্তি। অয়ন ব্যাগগুলো নামিয়ে রেখে বলল, হ্যাঁ, এখানে শহরের মতন সুযোগ সুবিধা নেই ঠিকই, কিন্তু কেউ তোমাকে খুঁজে পাবে না। আর এখানকার মানুষগুলো খুব সরল। মেঘলা কলসি থেকে জল ঢেলে মুখ হাত ধুয়ে নিল। দুপুরের কড়া রোদে তার ফর্সা মুখটা হালকা লালচে হয়ে উঠেছিল, যা তাকে আরো বেশি আকর্ষণীয় করে তুলছিল। অয়ন এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। মেঘলা সেটা খেয়াল করে মিষ্টি করে হেসে বলল, কি দেখছো অয়ন, এমন হাঁ করে? কখনো মেয়ে দেখনি? অয়ন একটু অপ্রস্তুত হয়ে মাথা চুলকোতে বলল, না মানে তোমাকে এই লাল মাটির পটভূমিতে খুব সুন্দর লাগছে। মেঘলা অয়নের কাছে এগিয়ে এলো। তার ভেজা মুখের দু একটা জলের ফোঁটা তখনও থুতনিতে চকচক করছিল। সে অয়নের খুব কাছে এসে দাঁড়ালো, এতটাই কাছে যে অয়ন আবার সেই পরিচিত মৃদু সুবাস পাচ্ছিল। মেঘলা অয়নের শার্টের কলারটা হাত দিয়ে ঠিক করতে করতে বলল, শুধু সুন্দর, আর কিছু নয়? অয়নের হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। সে মেঘলার কোমরে হাত রেখে তাকে নিজের দিকে সামান্য টেনে নিল। তাদের মধ্যে তৈরি হওয়া এই তীব্র শারীরিক ও মানসিক আকর্ষণ ঘরের ভেতরের পরিবেশকে এক অদ্ভুত মায়ায় ভরিয়ে দিল। কিন্তু অয়ন নিজেকে সংযত রাখল। সে মেঘলার কপালে আলতো করে নিজের হাত বুলিয়ে বলল, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর মেঘ, যা আমি কোনোদিন হারাতে চাই না। বিকেলের দিকে অয়ন গ্রামের বাজার থেকে কিছু চাল, ডাল আর সবজি কিনে আনলো। মেঘলা বলল সে আজ নিজেই রান্না করবে। রান্নার কাজে সে খুব একটা পারদর্শী নয়, কিন্তু অয়নের জন্য কিছু করার আনন্দটাই আলাদা। মাটির উনুনে কাঠ জ্বালিয়ে মেঘলা যখন রান্না করছিল, ধোঁয়ায় তার চোখ দুটো লাল হয়ে জল পড়ছিল। অয়ন উনুনের পাশে এসে বসলো এবং একটা খবরের কাগজ দিয়ে হাওয়া করতে শুরু করলো। মেঘলা চোখ মুছতে মুছতে বলল, উফ, এই ধোঁয়ায় রান্না করা যে এত কঠিন আমি জানতাম না। অয়ন হেসে বলল, শহরের এসি ঘরে থাকো মেয়ে তুমি, তোমার কি এসব সহ্য হয়? দাও, আমি সাহায্য করছি। দুজনেই মিলে হাসি গল্পের মধ্যে দিয়ে রান্না শেষ করলো। সাধারণ অনুভাতে আর ডাল ভাত, কিন্তু দুজনের কাছেই মনে হলো সেটা যেন কোনো রাজকীয় ভোজ। খাওয়া দাওয়া শেষ করে তারা যখন বারান্দায় এসে বসলো, তখন সূর্য পাহাড়ের আড়ালে ঢলে পড়েছে। পুরো আকাশটা সিঁদুরে লাল রঙে ভরে উঠেছে। সন্ধ্যা নামতেই চারপাশটা ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। গ্রামের দিকে লোডশেডিং খুব সাধারণ ব্যাপার, তাই কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকার বিদ্যুৎ চলে গেল। অয়ন একটা মোমবাতি জ্বালিয়ে ঘরের টেবিলের ওপর রাখলো। মোমবাতির কাপা কাপা আলোয় ঘরের দেওয়ালে
তাদের দুজনের বিশাল ছায়া পড়ছিল। মেঘলা খাটের ওপর বসেছিল। তার মনে আবার পুরনো ভয়টা চাড়া দিয়ে উঠল। সে ভাবছিল, তার বাবা যদি কোনোভাবে পুলিশ নিয়ে এখানে চলে আসেন, যদি অয়নকে কোনো ক্ষতি হয়। তার চিন্তাভাবনা থামিয়ে দিয়ে অয়ন তার পাশে এসে বসল। অয়ন মেঘলার হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বলল, কি ভাবছো মেঘলা? মনটা খারাপ হয়ে গেল কেন হঠাৎ? মেঘলা অয়নের দিকে তাকিয়ে বলল, আমার নিজের জন্য ভয় করছে না অয়ন, ভয় করছে তোমার জন্য। আমার বাবা খুব প্রভাবশালী মানুষ। উনি যদি জানতে পারেন তুমি আমাকে নিয়ে এসেছো, তবে উনি আমার ক্ষতি করতে দুবার ভাববেন না। অয়ন মেঘলার গালে হাত দিয়ে আলতো করে চাপ দিল। সে বলল, যেদিন মাঝরাতে তোমার ওই মেসেজটার উত্তর দিয়েছিলাম, সেদিনই আমি সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছি। তোমার ওপর কোনো আঁচ আসতে দেব না, এটা আমার প্রতিশ্রুতি। অয়নের এই দৃঢ় কথাগুলো মেঘলার ভেতরের সমস্ত ভয়কে এক নিমেষে ধুয়ে মুছে দিল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। অয়নের চওড়া বুকে নিজের মুখটা লুকিয়ে সে ফুঁপিয়ে কেঁদে উঠল। অয়ন তাকে দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে তার পিঠে হাত বোলাতে লাগলো। এই অন্ধকার রাতে মোমবাতির মৃদু আলোয় দুই মন এবং শরীর যেন একাকার হয়ে গেল, যা তাদের আগামী দিনের লড়াইয়ের শক্তি জোগাতে শুরু করলো। কান্না থামার পর ঘরের ভেতরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। মোমবাতির আলোটা ধীরে ধীরে ছোট হয়ে আসছিল। মেঘলা অয়নের বুকের ওপর থেকে মাথাটা একটু তুলল। তার ভেজা চুল দুটো মোমবাতির আলোয় হীরের মতন চকচক করছিল। অয়ন নিজের বুড়ো আঙুল দিয়ে পরম মমতায় মেঘলার চোখের জল মুছিয়ে দিল। এই স্পর্শে মেঘলার ঠোঁট দুটো সামান্য কেঁপে উঠল। সে ফিসফিস করে বলল, অয়ন, আমার খুব ইচ্ছে করছে এই মুহূর্তেই তোমার সাথে সাত পাকে বাঁধা পড়তে। এই সমাজ আর নিয়মের তোয়াক্কা না করে অয়ন মেঘলার মুখের দিকে তাকিয়ে এক গভীর ভালোবাসার অনুভব করলো। সে মেঘলাকে আরও একটু নিজের কাছে টেনে নিয়ে বলল, আমরা খুব তাড়াতাড়ি আইনিভাবে বিয়েটা সেরে নেব মেঘলা। শুধু এই কয়েকটা দিন আমাদের একটু সাবধানে থাকতে হবে। মেঘলা অয়নের চোখের দিকে তাকিয়ে রইল, যেন সে সেই চোখে নিজের পুরো পৃথিবীটাকে দেখতে পাচ্ছে। সে নিজের দুই হাত দিয়ে অয়নের মুখটা আলতো করে ধরল। তাদের ঠোঁটের মধ্যবর্তী দূরত্ব এখন একেবারে কমে এসেছে। মেঘলা চোখ বন্ধ করলো, আর অয়ন তার উষ্ণ ঠোঁট দুটো মেঘলার ঠোঁটে মিলিয়ে দিল। এক দীর্ঘ নিবিড় অথচ অত্যন্ত পবিত্র এক অলিঙ্গন, যা তাদের শারীরিক সমস্ত ক্লান্তি আর মনের সব সংশয়কে পুড়িয়ে ছাই করে দিল। সেই রাতে তারা মাটির ঘরের সেই ছোট্ট বিছানাটারে একে অপরে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। বাইরের ঠান্ডা হাওয়া আর পাহাড়ি নিস্তব্ধতা তাদের এই ভালোবাসার ওমকে আরও গভীর করে তুলল। পরদিন সকালে অয়ন যখন ঘুম থেকে উঠল, তখন মেঘলা ঘরে ছিল না। সে দ্রুত বিছানা থেকে নেমে বাইরে এলো। দেখলো মেঘলা বারান্দায় দাঁড়িয়ে আছে, তার চুলগুলো খোলা। স্নান সেরে আসার কারণে চুল থেকে টুপটুপ করে জল পড়ছে। সে একটা হালকা সবুজ রঙের সুতির শাড়ি পরেছে, যা সে কাল বিকেলে গ্রামের এক কাকুর দোকান থেকে আনিয়েছিল। শাড়িতে মেঘলাকে এক্কেবারে অন্যরকম, ঠিক যেন এক পাহাড়ি পরীর মতো লাগছিল। অয়ন এক দৃষ্টিতে দাঁড়িয়ে রইল। মেঘলা পেছনে তাকিয়ে অয়নকে দেখে লজ্জা পেয়ে গেল। সে আঁচলটা ভালো করে গায়ে জড়িয়ে নিয়ে বলল, কি দেখছো ওভাবে? ঘুম কাতুরে ছেলে, যাও তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো, আমি চা বানিয়েছি। অয়ন মুচকি হেসে বলল, আজকের সকালটা সত্যি খুব সুন্দর মেঘলা। তোমাকে এই শাড়িতে দেখার পর আমার দিনটাই তৈরি হয়ে গেল। মেঘলা হেসে রান্নাঘরের দিকে চলে গেল। অয়ন কুয়োতলা থেকে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এলো। দুজনে বারান্দায় বসে মাটির ভাঁড়ে গরম গরম চা আর বিস্কুট খেলো। চা খেতে খেতে অয়ন বলল, মেঘলা, আজ আমি একবার শহরের দিকে যাব। একজন চেনা আইনজীবীর সাথে কথা বলতে হবে। আমাদের বিয়ের কাগজপত্রের কাজটা যত দ্রুত সম্ভব শুরু করা দরকার।
মেঘলার মুখটা মুহূর্তের মধ্যে শুকিয়ে গেল। সে অয়নের হাতটা চেপে ধরে বলল, তুমি আমাকে একা রেখে যাবে? যদি কেউ চলে আসে? অয়ন তার হাতটা উল্টো করে ধরে আস্ত করে বলল, ভয় নেই মেঘলা, এই গ্রামটা খুব নিরাপদ। আর আমি বিকেলের মধ্যেই ফিরে আসব। দরকার হলে ঘরের দরজাটা তুমি ভেতর থেকে বন্ধ করে রাখবে। আমি খুব সাবধানে যাব। মেঘলা অনিচ্ছা সত্ত্বেও মাথা নাড়ল। অয়ন নিজের বাইকটা নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দিল। গ্রাম থেকে শহর প্রায় 1 ঘন্টার পথ। অয়ন যখন হাইওয়ে ধরে এগোচ্ছিল, তার মনে এক অদ্ভুত উত্তেজনা কাজ করছিল। সে মেঘলাকে নিজের করে পাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। শহরে পৌঁছে সে তার এক পুরনো বন্ধুর মাধ্যমে একজন বিশ্বস্ত আইনজীবীর চেম্বারে গেল। আইনজীবী সব শুনে বললেন, দেখুন অয়নবাবু, মেয়েটি যেহেতু প্রাপ্তবয়স্ক, তাই আইনের চোখে কোনো সমস্যা নেই। তবে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী নোটিশ দিতে 30 দিন সময় লাগে। আমি আজই কাগজ রেডি করছি, কিন্তু এই 30 দিন আপনাদের খুব সাবধানে আন্ডারগ্রাউন্ডে থাকতে হবে। কারণ মেয়েটির বাবা যদি মিসিং ডায়েরি বা কিডন্যাপের কেস করেন, তবে পুলিশ আপনাদের খুঁজতে পারে। অয়ন চিন্তিত হয়ে মাথা নাড়ল। সে আইনজীবীকে সব নথিপত্র দিয়ে দ্রুত কাজ শেষ করার অনুরোধ জানালো। চেম্বার থেকে বেরোতে বেরোতেই দুপুর গড়িয়ে গেল। অয়ন একটা ছোট রেস্তোরাঁ থেকে দুপুরের খাবার খেয়ে নিয়ে মেঘলার জন্য কিছু ফল আর একটা সুন্দর রূপোর নূপুর কিনল। সে মনে মনে ভাবছিল, নূপুরটা যখন মেঘলার পায়ে পড়াবে তখন কেমন লাগবে। এই ভেবেই তার ঠোঁটে একটা চওড়া হাসি ফুটে উঠল। বাইক স্টার্ট দিয়ে সে আবার লাল মাটির রাস্তার দিকে ফিরতি পথ নিল। কিন্তু পাহাড়ের রাস্তায় ঢোকার মুখেই আকাশটা হঠাৎ কালো হয়ে এলো। মেঘের ঘনঘটা দেখে বোঝা যাচ্ছিল যে কোনো মুহূর্তে কাল বৈশাখী ঝড় শুরু হবে। অয়ন বাইকের গতি আরও বাড়িয়ে দিল। সে জানে ঝড়ের সময় মেঘলা একা থাকলে খুব ভয় পাবে। জঙ্গল ঘেরা রাস্তায় যখন বাইকটা তীব্র গতিতে ছুটছে, তখনই প্রথম বৃষ্টির ফোঁটা অয়নের গায়ে আছড়ে পড়ল। সাথে শুরু হলো কান ফাটানো বজ্রপাত আর ঝড়ো হাওয়া। রাস্তার ধারে বড় বড় গাছগুলো ঝড়ে ভেঙে পড়ার মতন উপক্রম হলো। অয়ন যখন কোনো মতে ভিজে একসার হয়ে গ্রামে পৌঁছালো, তখন চারপাশটা ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। সে বাইকটা উঠোনে ফেলেই বারান্দায় ছুটে গেল এবং দরজায় ধাক্কা দিয়ে ডাকলো, মেঘলা, মেঘলা, দরজা খোলো, আমি এসে গেছি। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। অয়নের বুকটা দুরু দুরু কাঁপতে শুরু করলো। সে দরজায় আরো জোরে ধাক্কা দিল। এবার দরজাটা আলতো করে খুলে গেল, কারণ সেটা ভেতর থেকে লক করা ছিল না। অয়ন ঘরের ভেতরে ঢুকে দেখলো চারপাশ অন্ধকার, আর ঘরের এক কোণে মেঘলা দুই হাঁটুতে মুখ গুজে বসে কাঁপছে। ঝড়ের শব্দ আর বজ্রপাতে সে এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিল যে অয়নের গলার আওয়াজও শুনতে পায়নি। অয়ন দ্রুত তার কাছে গিয়ে মেঝেতে বসলো এবং মেঘলাকে নিজের বুকের মধ্যে টেনে নিল। অয়নের শরীরে ছোঁয়া পেয়ে মেঘলা চমকে উঠল। তারপর অয়নকে চিনতে পেরে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। সে কান্নায় ভেঙে পড়ে বলল, আমি ভেবেছিলাম তুমি আর ফিরবে না অয়ন, আমি খুব ভয় পাচ্ছিলাম। অয়ন মেঘলার ভেজা পিঠে আর চুলে হাত বোলাতে লাগলো। অয়ন নিজেও সম্পূর্ণ ভিজে গিয়েছিল। তার গায়ের শার্ট থেকে জল ঝরছিল। মেঘলা যখন অয়নের বুকের সাথে লেপ্টেছিল, তখন অয়নের শরীরের ওম আর মেঘলার ঠান্ডা শরীর যেন এক অদ্ভুত রসায়ন তৈরি করছিল। মেঘলা মুখ তুলে অয়নের দিকে তাকালো। দুজনেরই ঠোঁট কাঁপছিল। বৃষ্টির শব্দে বাইরের পৃথিবীটা যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। আর এই মাটির ঘরের ভেতরে দুটি চাতক পাখি একে অপরের তৃষ্ণা মেটাতে ব্যাকুল হয়ে উঠেছিল। অয়ন আর নিজেকে ধরে রাখতে পারল না। সে মেঘলার কাঁধের ওপর থেকে শাড়ির আঁচলটা আলতো করে সরিয়ে দিল। মোমবাতির হালকা আলোয় মেঘলার ফর্সা কাঁধ আর গলার অংশটা মায়াবী লাগছিল। অয়ন পরম যত্নে
মেঘলার গলায় আর ঘাড়ে নিজের ঠোঁট ছোঁয়ালো। মেঘলা এক তীব্র সুখে চোখ বন্ধ করে অয়নের চুলগুলো খপ করে ধরে নিজের আরও কাছে টেনে নিল। তাদের শরীরের এই মিলন কোনো লালসা ছিল না, ছিল ঝড়ের রাতে একে অপরকে সম্পূর্ণভাবে সঁপে দেওয়ার এক চরম আত্মিক মুহূর্ত, যা তাদের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেল। ঝড়ের রাতটা কেটে গিয়ে যখন পরদিন সকালে নরম আলো মাটির ঘরে জানালায় এসে পড়ল, তখন চারপাশটা এক অদ্ভুত শান্ত থমথমে রূপ ধারণ করেছে। মেঘলা যখন চোখ মেলল, সে নিজেকে অয়নের শক্ত বাহুবন্ধনের মধ্যে আবিষ্কার করল। অয়নের বুকের ধুকপুকানি সে নিজের কানে শুনতে পাচ্ছিল। কাল রাতের সেই গভীর নিবিড় আত্মিক ও শারীরিক সান্নিধ্য তাদের মনের সব দ্বিধাকে এক নিমেষে মুছে দিয়েছে। মেঘলা আলতো করে অয়নের গালে হাত বোলালো। অয়নও চোখ মেলে তাকালো এবং মেঘলার কপালে একটা আলতো চুমু খেয়ে বলল, শুভ সকাল আমার মেঘ। মেঘলা লজ্জা পেয়ে অয়নের বুকে মুখ লুকালো। অয়ন হেসে তাকে আরো জড়িয়ে ধরে বলল, জানো, কাল শহর থেকে আসার সময় তোমার জন্য একটা জিনিস এনেছিলাম, কিন্তু ঝড়ের চক্করে আর দেওয়া হয়নি। অয়ন বিছানা থেকে উঠে তার ভেজা প্যান্টের পকেট থেকে একটা ছোট্ট প্লাস্টিকের প্যাকেট বের করলো। সেটার ভেতর থেকে বেরোলো একটা সুন্দর রূপোর নূপুর। অয়ন মেঘলার পায়ের কাছে বসলো এবং পরম যত্নে তার ডান পায়ে নূপুরটা পরিয়ে দিল। নূপুরের হালকা ছমছম শব্দে মাটির ঘরটা যেন এক লহময় জীবন্ত হয়ে উঠল। মেঘলা চোখের কোণে জল নিয়ে বলল, এটা আমার জীবনের সবচেয়ে সেরা উপহার অয়ন। বিকেলের দিকে অয়ন উঠোনে বসে তার বাইকটা পরিষ্কার করছিল, আর মেঘলা বারান্দায় বসে চুল শুকাচ্ছিল। এমন সময় গ্রামের সেই চেনা কাকু, যিনি তাদের ঘরটা ঠিক করে দিয়েছিলেন, খুব ব্যস্ত পায়ে উঠোনে ঢুকলেন। তার মুখে গম্ভীর চিন্তার ছাপ। তিনি অয়নের কাছে এসে ফিসফিস করে বললেন, অয়ন বাবারে, তোদের জন্য একটা খারাপ খবর আছে। একটু আগে মেন রোডের মোড়ে পুলিশের একটা গাড়ি এসে দাঁড়িয়েছে। তারা তোদের দুজনের একটা ছবি নিয়ে গ্রামের পঞ্চায়েত প্রধানের কাছে জিজ্ঞাসাবাদ করছে। তোদের এই ঠিকানার কথা এখনো কেউ জানে না, কিন্তু পুলিশ যেভাবে এগোচ্ছে, আজ সন্ধ্যার মধ্যেই তারা এখানে পৌঁছে যেতে পারে। কাকুর কথা শুনে অয়নের হাতের কাপড়টা মাটিতে পড়ে গেল। বারান্দা থেকে মেঘলাও সবটা শুনতে পেয়েছিল। তার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। অয়ন নিজেকে সামলে নিয়ে কাকুকে বলল, অনেক ধন্যবাদ কাকু আমাদের সাবধান করার জন্য। আমরা এখনই এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কাকু মাথা নেড়ে দ্রুত সেখান থেকে চলে গেলেন। অয়ন ঘরের ভেতর ঢুকে দেখল মেঘলা থরথর করে কাঁপছে। সে মেঘলার হাত দুটো ধরে বলল, মেঘলা, ভয় পেও না। আমি থাকতে পুলিশ তোমাকে আমার থেকে কেড়ে নিতে পারবে না। আমাদের এখনই এই জায়গা ছাড়তে হবে। তারা কোনো মতে 5 মিনিটের মধ্যে নিজেদের ব্যাগ গুছিয়ে নিল। অয়ন বাইক স্টার্ট দিল এবং মেঘলাকে পেছনে বসিয়ে গ্রামের পেছনের জঙ্গল ঘেরা কাঁচা রাস্তা দিয়ে হাইওয়ের দিকে রওনা দিল। মূল রাস্তা দিয়ে গেলে পুলিশের সামনে পড়ার ভয় ছিল, তাই অয়ন পাহাড়ের ভেতরের এক দুর্গম ও অচেনা পথ বেছে নিল। চারপাশটা তখন ধীরে ধীরে সন্ধ্যার অন্ধকারে ঢেকে যাচ্ছিল। পাহাড়ি রাস্তায় বাইক চালানো এমনিতেই কঠিন, তার ওপর পেছনের রাস্তা দিয়ে যাওয়ার কারণে পাথর আর খানাখন্দে বাইক বারবার ঝাঁকুনি খাচ্ছিল। মেঘলা ভয়ে অয়নকে এক্কেবারে শক্ত করে জড়িয়ে ধরে তার পিঠের সাথে লেপ্টে রইল। অয়ন অনুভব করতে পারছিল মেঘলা দ্রুত চলতে থাকা হৃৎস্পন্দন। সে বাম হাত দিয়ে মেঘলার হাতটা একটু চেপে ধরে আশ্বস্ত করল। প্রায় ঘন্টাখানেক চলার পর তারা একটা পাহাড়ি নদীর ধারে এসে পৌঁছালো। সেখানে একটা ছোট কাঠের সেতু ছিল, যা পার হলে অন্য জেলায় ঢোকা যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কাল রাতের কালবৈশাখী ঝড়ে সেই কাঠের সেতুর একটা বড় অংশ ভেঙে নদীর তীব্র স্রোতে ভেসে গেছে।
আপাতত বাইক নিয়ে সেই সেতু পার হওয়া কোনোভাবেই সম্ভব নয়। অয়ন বাইক থামিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। সামনে ভাঙা সেতু, আর পেছনে পুলিশ। তাদের পালানোর সব পথ যেন একে একে বন্ধ হয়ে আসছিল। মেঘলা বাইক থেকে নেমে অয়নের পাশে এসে দাঁড়ালো। নদীর জলের গর্জন আর অন্ধকারের মধ্যে জায়গাটা বেশ ভয়ঙ্কর লাগছিল। মেঘলা অয়নের হাত ধরে বলল, এখন আমরা কি করব অয়ন? ওরা কি আমাদের ধরে ফেলবে? আমি ওখানকার ওই নরকে আর ফিরে যেতে চাই না। অয়নের চোখে তখন এক মরণপণ লড়াইয়ের দৃষ্টি। সে বলল, না মেঘলা, আমি তোমাকে ওদের হাতে তুলে দেব না। আমরা বাইকটা এখানেই জঙ্গলের আড়ালে লুকিয়ে রাখবো। তারপর হেঁটে নদীটা পার হওয়ার চেষ্টা করব। নদীর জল এখানে খুব একটা গভীর নয়, তবে স্রোত আছে। অয়ন বাইকটাকে টেনে নিয়ে গিয়ে রাস্তার ধারে ঘন ঝোপঝাড়ের ভেতরে লুকিয়ে ফেলল, যাতে চট করে কেউ দেখতে না পায়। তারপর সে নিজের কাঁধে দুটো ব্যাগ ঝুলিয়ে মেঘলার হাত শক্ত করে ধরল। দুজনে মিলে সাবধানে নদীর ঠান্ডা জলের মধ্যে পা রাখল। রাতের অন্ধকারে নদীর জল যেন বরফের মতন ঠান্ডা লাগছিল। জলের নিচে থাকা ধারালো পাথরে অয়নের পা কেটে রক্ত বেরোতে লাগলো, কিন্তু সে সেদিকে বিন্দু মাত্র নজর দিল না। তার একমাত্র লক্ষ্য ছিল মেঘলাকে নিরাপদে ওপারে নিয়ে যাওয়া। নদীর মাঝ বরাবরে আসতেই জলের গভীরতা মেঘলার কোমর পর্যন্ত পৌঁছে গেল এবং স্রোতের টানে মেঘলা ভারসাম্য হারিয়ে পিছলে যেতে লাগলো। অয়ন এক লহমায় নিজের শক্ত হাত দিয়ে মেঘলার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের শরীরের সাথে চেপে ধরল। সেই তীব্র স্রোতের মাঝেও তাদের শরীরের মেলবন্ধন যেন এক অদম্য শক্তির উৎস হয়ে দাঁড়ালো। অয়ন নিজের পুরো শক্তি দিয়ে মেঘলাকে আগলে রেখে ধীরে ধীরে ওপারে নিয়ে এলো। ওপারে পৌঁছে দুজনেই ক্লান্তিতে নদীর ধারেই বালির ওপর শুয়ে পড়ল। তাদের দুজনেরই জামা কাপড় সম্পূর্ণ ভিজে শরীরের সাথে লেপ্টে গিয়েছিল। মেঘলা কাঁপতে কাঁপতে অয়নের বুকের ওপর হাত রাখলো। অয়ন অন্ধকারের মধ্যেই মেঘলার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। এই চুম্বন ছিল বেঁচে থাকার লড়াই, আর একে অপরের কোনো দিন ছেড়ে না যাওয়ার এক অকাট্য শপথ। নদীর ওপারে তখন গভীর অন্ধকার আর নিস্তব্ধতা। ভিজা কাপড়ে পাহাড়ি ঠান্ডা হাওয়া গায়ে লাগায় মেঘলা শীতে থরথর করে কাঁপছিল। অয়ন তাকে জড়িয়ে ধরে বালির ওপর থেকে তুলতে তুলতে বলল, এখানে বেশিক্ষণ ভেজা কাপড়ে দাঁড়িয়ে থাকলে তুমি অসুস্থ হয়ে পড়বে মেঘলা। আমাদের কোনো একটা আশ্রয়ের খোঁজ করতে হবে। তারা ব্যাগ দুটো কাঁধে নিয়ে অন্ধকার পথে সামনের দিকে এগোতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর তারা পাহাড়ের গায়ে একটা ছোট পরিত্যক্ত পাথুরে গুহা দেখতে পেল। হয়তো কোনোদিন পাহাড় কাটার কর্মীরা বা কাঠুরেরা সাময়িকভাবে এখানে আশ্রয় নিত। জায়গাটা খুব একটা বড় নয়, তবে মাথার উপর ছাদ আর চারদিকের পাথুরে দেওয়াল তাদের বাইরের কনকনে ঠান্ডা হাওয়া থেকে বাঁচানোর জন্য যথেষ্ট ছিল। অয়ন মেঘলাকে গুহার এক কোণে বসিয়ে দিল এবং বাইরে গিয়ে কিছু শুকনো কাঠ আর পাতা কুড়িয়ে নিয়ে এলো। পকেটের লাইটারটা ওয়াটারপ্রুফ প্যাকেটে থাকায় ভাগ্যবশত ভিজে যায়নি। অয়ন দ্রুত আগুন জ্বালিয়ে দিল। আগুনের লালচে আলোয় গুহার ভেতরটা এক লহময় উষ্ণ আর মায়াবী হয়ে উঠল। অয়ন নিজের ব্যাগ খুলে দেখল তার একটা শুকনো শার্ট আর মেঘলার একটা সুতির কুর্তি ব্যাগে ভাগ্যিসবশত প্লাস্টিকের মধ্যে ছিল। অক্ষয়তভাবে তার সেই দুটো ভেজেনি। সে মেঘলার হাতে কাপড়টা দিয়ে বলল, তুমি জলদি এই শুকনো কাপড়টা পরে নাও, আমি বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি। মেঘলা অয়নের হাতটা ধরে বলল, বাইরে ভীষণ ঠান্ডা অয়ন, তুমিও তো পুরো ভিজে গেছো। গুহার ভেতরেই এক কোণে ঘুরে দাঁড়াও, আমি এখানেই চেঞ্জ করে নিচ্ছি। অয়ন মাথা নেড়ে গুহার প্রবেশ মুখের দিকে পিছন ফিরে দাঁড়ালো। মেঘলা দ্রুত তার ভেজা শাড়ির আর ব্লাউজ ছেড়ে শুকনো কুর্তিটা পরে নিল। তার ভেজা শরীর থেকে তখন আগুনের তাপে হালকা ভাব উঠছিল। কাপড় পরা শেষ হলে সে মৃদু স্বরে বলল,
হয়ে গেছে অয়ন। অয়ন ঘুরে দাঁড়িয়ে দেখল মেঘলা আগুনের পাশে বসে আছে, তার ভেজা চুলগুলো পিঠের ওপর ছড়ানো। অয়ন নিজের ভেজা শার্টটা খুলে ফেলে গুহার এক কোণে মেলল এবং তার শুকনো শার্টটা পরে নিল। তার চওড়া উন্মুক্ত বুক আর পেশিবহুল শরীরটা আগুনের আলোয় এক অদ্ভুত পুরুষালী আভায় চকচক করছিল। মেঘলা এক দৃষ্টিতে অয়নের দিকে তাকিয়ে রইল। কাল রাতের পর আজকের এই পরিস্থিতি তাদের আরও কাছাকাছি নিয়ে এসেছিল। অয়ন আগুনের পাশে এসে মেঘলার খুব কাছে বসলো। সে দেখল মেঘলার ঠোঁট দুটো এখনো ঠান্ডায় নীল হয়ে আছে। অয়ন তার কোনো দ্বিধা না রেখে মেঘলাকে নিজের দুই বাহুর মাঝে টেনে নিল। মেঘলাও কোনো বাধা দিল না, বরং সে অয়নের খালি গলায় কাছে নিজের মুখটা গুজে দিয়ে তার শরীরের ওম নিতে লাগলো। অয়ন অনুভব করতে পারছিল মেঘলার নরম বুকের দ্রুত ওঠানামা, আগুনের উষ্ণতাও আর তাদের শরীরের মিলিত উষ্ণতা গুহার ভেতরের পরিবেশকে এক তীব্র ভালোবাসার চাদরে মুড়ে দিল। অয়ন মেঘলার চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরল। মেঘলার চোখে তখন জল আর ঠোঁটে এক অকুল আমন্ত্রণ। অয়ন পরম আবেশে মেঘলার ঠোঁট দুটো নিজের ঠোঁটের মুঠোয় পুড়ে নিল। এই চুম্বন ছিল দীর্ঘ, গভীর এবং সান্ত্বনায় ভরা। তাদের নিঃশ্বাসের গতি বাড়ছিল আর হাতের আঙুলগুলো একে অপরের পিঠে গভীর ভালোবাসার দাগ কাটছিল। ইউটিউবের সীমানা বজায় রেখেই তাদের এই শারীরিক সান্নিধ্য এক স্বর্গীয় রূপ নিল, যেখানে কোনো অশ্লীলতা ছিল না, ছিল কেবল দুটি বিপন্ন আত্মার একে অপরের বাঁচিয়ে রাখার মরীচিকার চেষ্টা। কিছুক্ষণ পর তারা কিছুটা শান্ত হয়ে আগুনের পাশে একে অপরকে জড়িয়ে ধরে বসল। মেঘলা অয়নের বুকে হাত রেখে বলল, অয়ন, আমার খুব ভয় করছে। কাল সকাল হলেই তো পুলিশ আবার খোঁজাখুঁজি শুরু করবে। আমরা কতদিন এভাবে পালিয়ে বেড়াবো? অয়ন মেঘলার চুলে বিলি কেটে দিতে দিতে বলল, আর বেশি দিন নয় মেঘলা, কাল সকালেই আমরা এই পাহাড় পেরিয়ে মেইন রোডে উঠব। সেখান থেকে কোনো বাস বা লরি ধরে সরাসরি কলকাতায় চলে যাব। কলকাতায় আমার এক পরিচিত দাদা আছেন, যিনি আমাদের আশ্রয় দেবেন, আর ওই আইনজীবীর সাথে আমি ফোনে যোগাযোগ করব। আমাদের বিয়ের নোটিস পিরিয়ডটা কোনো মতে পার করতে পারলেই আমরা আইনত স্বামী স্ত্রী হয়ে যাব। তখন কেউ আমাদের আলাদা করতে পারবে না। অয়নের এই আত্মবিশ্বাসী কথাগুলো মেঘলাকে মনে আবার নতুন করে আশার আলো জাগিয়ে তুলল। সে অয়নের বুকে কোনো মতে তার হৃদস্পন্দন শুনতে শুনতে এক অদ্ভুত মানসিক শান্তি পেল। রাতের শেষ প্রহরে যখন আগুনটা ধীরে ধীরে নিভে আসছিল, তখন গুহার বাইরে হালকা পায়ের আওয়াজ আর টর্চের আলো দেখা গেল। অয়ন এক লহমায় সতর্ক হয়ে উঠল। সে মেঘলার মুখে হাত দিয়ে তাকে চুপ থাকতে ইশারা করল। গুহার বাইরে থেকে ভারী বুটের শব্দ আসছিল। বোঝা যাচ্ছিল পুলিশের একটা ছোট দল হয়তো বনের এই পথ দিয়ে তল্লাশি চালাচ্ছে। টর্চের আলোটা কয়েকবার গুহার মুখে এসে পড়ল, কিন্তু ভেতরের অন্ধকার আর নিভে আসা আগুনের ধোঁয়ায় কারণে তারা টর্চের কিছু দেখতে পেল না। ওপাশ থেকে একজন পুলিশ কর্মী বলল, ধুর, এখানে কেউ নেই। এই ভাঙা গুহায় এই ঠান্ডায় কেউ থাকবে না। চল সামনের দিকে গিয়ে দেখি। তাদের পায়ের আওয়াজ ধীরে ধীরে দূরে চলে যেতেই অয়ন আর মেঘলা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মৃত্যু যেন খুব কাছ থেকে তাদের ছুঁয়ে চলে গেল। মেঘলা ভয়ে অয়নকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। অয়ন মনে মনে প্রতিজ্ঞা করল, সকালের আলো ফুটতেই তাকে এই বিপজ্জনক জঙ্গল থেকে বের হতেই হবে। ভোরের প্রথম আলো যখন পাহাড়ের খাঁজে এসে পড়ল, অয়ন আর মেঘলা এক মুহূর্তও সময় নষ্ট না করে গুহা থেকে বেরিয়ে এলো। রাতের সেই আতঙ্ক এখন কেটে গেছে। মনের ভেতর এখন কেবলই কলকাতায় পৌঁছানোর তীব্র তাগিদে। পাহাড়ি পথ ধরে প্রায় 2 ঘন্টা হাঁটার পর তারা অবশেষে মূল পিচ রাস্তায় এসে পৌঁছালো। মেঘলার পায়ে সেই রূপোর নুপুরটা
তখনও হালকা ছমছম শব্দ করে উঠছিল, যা অয়নকে বারবার মনে করিয়ে দিচ্ছিল যে এই মেয়েটির সমস্ত দায়িত্ব এখন তার। ভাগ্যের চাকা যেন এবার তাদের দিকে ঘুরল। রাস্তায় আসার কিছুক্ষণের মধ্যেই কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়া একটি বড় মালবাহী লরি এসে থামল। অয়ন চালককে কিছু টাকা দিয়ে লরির পেছনে কেবিনে মেঘলাকে নিয়ে উঠে বসল। লরি যখন কলকাতার উদ্দেশ্যে রওনা দিল, তখন জানালার বাইরে গাছগুলোর দিকে তাকিয়ে মেঘলা এক দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে অয়নের হাতটা নিজের দু হাতের মুঠোয় নিয়ে বলল, অবশেষে আমরা আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি অয়ন। আজ আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে স্বাধীন মানুষ বলে মনে হচ্ছে। অয়ন হাসল এবং মেঘলার কপালে নিজের ঠোঁট ছুঁয়ে তাকে আশ্বস্ত করল। কলকাতায় পৌঁছে অয়ন সরাসরি তার সেই বিশ্বস্ত দাদার বাড়িতে গেল। শিয়ালদাহের এক ব্যস্ত গলির ভেতরে দাদার পুরনো 3তলা বাড়িটি আপাতত তাদের জন্য ছিল সবচেয়ে নিরাপদ দুর্গ। দাদা তাদের সব ঘটনা শুনে বললেন, কোনো চিন্তা করিস না অয়ন, তোরা এখানে যতদিন খুশি থাকতে পারিস। এখানে তোদের কেউ খুঁজতে আসবে না। দাদা তাদের থাকার জন্য 3তলার একটা সুন্দর ছোট ঘর ছেড়ে দিলেন। ঘরটি ছাদের সাথে যুক্ত ছিল, যেখান থেকে পুরো কলকাতার আকাশ দেখা যাচ্ছে। বিকেলে অয়ন সেই আইনজীবীকে ফোন করলো। আইনজীবী সুখবর দিয়ে বললেন, অয়নবাবু, আপনাদের স্পেশাল ম্যারেজ অ্যাক্টের নোটিশ পিরিয়ড আজই শেষ হয়েছে। মেয়েটির বাবা থানার ডায়েরি করেছিলেন ঠিকই, কিন্তু যেহেতু মেয়েটি প্রাপ্তবয়স্ক এবং সশরীরে আমার অফিসে এসে সব করে গেছে, তাই পুলিশও আইনিভাবে কিছু করতে পারেননি। আপনারা আগামীকাল সকালেই রেজিস্ট্রি অফিসে চলে আসুন। আইনজীবীর কথা শুনে অয়নের চোখে আনন্দের জল চলে এলো। সে দ্রুত ঘরে গিয়ে মেঘলাকে জড়িয়ে ধরে খবরটা জানালো। মেঘলা খুশিতে অয়নের বুকে মুখ লুকিয়ে কেঁদে ফেলল। সেই রাতে কলকাতার আকাশে আবার মেঘ জমল, ঠিক যেমনটা তাদের প্রথম আলাপের রাতে হয়েছিল। ছাদের খোলা দরজার সামনে দাঁড়িয়ে দুজনে বৃষ্টির গন্ধ নিচ্ছিল। মেঘলা একটা লাল পাড় সাদা শাড়ি পরেছিল, আর অয়নের পরনে ছিল সাধারণ কুর্তা। ঘরের ভেতরের মৃদু আলোয় মেঘলাকে এক অপরূপা বধূর মতো লাগছিল। অয়ন মেঘলার খুব কাছে এসে দাঁড়ালো। মেঘলার শরীর থেকে আসছিল এক চেনা পবিত্র সুবাস। অয়ন আলতো করে মেঘলার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের দিকে টেনে নিল। তাদের শরীরের এই সান্নিধ্যে কলকাতার বৃষ্টির ঠান্ডা হাওয়াও যেন উষ্ণ হয়ে উঠল। মেঘলা চোখ বন্ধ করে অয়নের ঠোঁটে নিজের ঠোঁট সঁপে দিল। এই চুম্বন কোনো লুকোচুরি ছিল না, ছিল সমাজ আর আইনি জয়লাভের পর নিজেদের সম্পূর্ণভাবে এক করে নেওয়ার এক তীব্র ও মধুর মুহূর্ত। ইউটিউবের সমস্ত শালীনতা বজায় রেখে তাদের এই প্রেম এক পূর্ণতা পেল, যেখানে শরীর আর মন একেবারে একাকার হয়ে গিয়েছিল এক নতুন জীবনের সূচনায়। পরদিন সকালে তারা রেজিস্ট্রি অফিসে গিয়ে আইনি সমস্ত নথিপত্রে সই করল। সাক্ষী হিসেবে অয়নের দাদা উপস্থিত ছিলেন। কলমের এক খোঁচায় মেঘলা আজ থেকে অফিসিয়ালি মেঘলা চ্যাটার্জি থেকে মেঘলা সেন হয়ে উঠল। রেজিস্ট্রি অফিস থেকে বেরোনোর সময় মেঘলার চোখে আর কোনো ভয় বা ক্লান্তি ছিল না, ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস। সে অয়নের হাতটা শক্ত করে ধরে বলল, একটা অচেনা মাঝরাতের মেসেজ যে আমার জীবনটাকে এভাবে বদলে দেবে আমি কোনোদিন ভাবিনি অয়ন। অয়ন মেঘলার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল, কিছু মেঘ শুধু বৃষ্টি আনে না মেঘলা, তারা জীবনে নতুন করে বাঁচার বাস্তবতা নিয়ে আসে। কিন্তু তুমি আমার জীবনের সেই বাসন্ত। কলকাতার ব্যস্ত রাস্তায় কোলাহলের মাঝে হাজারো মানুষের ভিড়ে তারা একে অপরের দিকে তাকিয়ে রইল, এক নতুন সুন্দর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার নিয়ে। তাদের এই অচেনা মেঘের গল্প আজ এক চেনা রোদ্দুরের গল্পে পরিণত হলো। বন্ধুরা, আজকের এই গল্পের সাথে মেঘলা আর অয়নের জীবনের যে টানাপোড়ার ছিল, তা আপনার মনে কতটা ছুঁয়ে গেল সেটা আমাদের কমেন্ট করে লিখে জানান।
আর অয়ন ও মেঘলার মতন এমন আরও অনেক অজানা গল্পের খোঁজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের একটি লাইক বা সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন গল্প নিয়ে আসার অনুপ্রেরণা জাগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের গল্পে। টাটা।